সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। কি হলো স্থায়ী পাশের? সচিবালয়ে এখনো ঢুকতে পারছে না সাংবাদিকরা। রিজভির বক্তব্য ঘিরে জামায়াত বিএনপির পাল্টাপাল্টি বিবৃতি। কি হলো স্থায়ী পাশের? সচিবালয়ে এখনো ঢুকতে পারছে না সাংবাদিকরা। অগ্নিকাণ্ডে সাময়িক বিধিনিষেধের পর সচিবালয়ে প্রবেশে অস্থায়ী স্বল্পমেয়াদী পাশের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে নিয়মিত রিপোর্টিংয়ে যুক্ত সাংবাদিকরা আজ সোমবার থেকে স্থায়ী পাস নিয়ে প্রবেশ করতে পারবেন বলে রবিবার জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। কিন্তু সোমবার দুপুর পর্যন্ত সাংবাদিকরা ঢুকতে পারেননি। কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো আপডেটও দেয়নি। তবে সাংবাদিকদের একটি তালিকা দেওয়া হয়েছে সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর গত শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ে প্রবেশের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের অস্থায়ী প্রবেশের পাস ছাড়া সব ধরনের অস্থায়ী পাস বাতিল করল সরকার। এছাড়া সাংবাদিকদের অনুকূলে দেওয়া অ্যাক্রিডেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশাধিকারও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। এরপর শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা বিবেচনা করে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অধিকার সীমিত করা হয়েছে। সরকার দ্রুতই সাংবাদিকদের দেওয়া বিদ্যমান অ্যাক্রিডেশন কার্ডগুলো পর্যালোচনা করবে। নতুন অ্যাক্রিডেশন দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো থেকে তথ্য অধিদপ্তরের মাধ্যমে নতুন আবেদন চাওয়া হবে। রবিবার দুপুরে সচিবালয়ে সামনে বিষয়টি নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। একই দিনে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টস ফোরামের নেতৃত্ববৃন্দ। বৈঠকে সংগঠনের দাবির প্রেক্ষিতে সোমবার থেকে অস্থায়ী পাস দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বিএসআরএফ এর সদস্য সহ সচিবালয়ে বিটে নিয়মিত কর্মরত সাংবাদিকরা সোমবার থেকে অস্থায়ী পাসের মাধ্যমে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। উপদেষ্টা আরও জানান, সাংবাদিকদের জন্য নতুন করে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করবে সরকার। এ উদ্যোগ বাস্তবায়ন করবে তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তর। এছাড়া এই কার্ড ডিজিটাল করার পরিকল্পনা রয়েছে সরকারের। রিজভির বক্তব্য ঘিরে জামায়াত বিএনপির পাল্টাপাল্টি বিবৃতি। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে মোটামুটি স্বাভাবিকভাবেই চলছিল সবকিছু। তবে হঠাৎ করেই যেন রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। এর সূত্রপাত হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বক্তব্যকে ঘিরে। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ঘিরে রিজভি বেশ কিছু কথা বলার পর এর প্রতিবাদে বিবৃতি দেয় দলটি। এরপর বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াতে ইসলামীর বিবৃতির পাল্টা জবাব দেয় দলটি। গতকাল রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তীব্র মন্তব্য করেন রুহুল কবির রিজভি। জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনার আমলে যারা দখল করেছে সেই এস আলমদের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে। পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানান কিছু দখল করেছে দলটি। রিজভি বলেন, ৫ আগস্টের পর রাজনৈতিক দলের আত্মসাৎ দেখছে জনগণ। কারা পায়ের রগ কাটে তাদের চেনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এর বিরোধীকারী জামায়াত। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, শুধু পার্শ্ববর্তী দেশেই অপপ্রচার করছে না, দেশের ২-১টি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তিনি বলেন, ৭১-এর বিরোধিতাকারী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। রিজভি বলেন, ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা নয়। জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি।
1971 সাল থেকে 5 আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেননি। রিজভীর অভিযোগ, ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত, খুব ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। আপনাদের 71-এর অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করেছেন। 71 ও 90-এর গৌরব বিএনপির। সেদিনও শেখ হাসিনার সঙ্গে আতাত করে এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে যায়নি। ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানেন তো, মুনাফিকি করেন না, বলেন রিজভী। এরপর রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়। এদিন রাতেই জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা শফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, বিএনপির নেতা রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীর সম্পর্কে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত, এ মর্মে বক্তব্য দিয়েছেন। তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিবৃতিতে তিনি আরো বলেন, রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেছেন, 5 আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখা গেছে। কারা পায়ের রগ কাটে তাদের চীনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে 71-এর বিরোধিতাকারী জামায়াত। রিজভীর এ জাতীয় বক্তব্য বিগত কয়েক দশক ধরে প্রচার করা হচ্ছে। রগ কাটা, ঘোলা পানিতে মাছ শিকার, 71-এর বিরোধিতা, এর সব বক্তব্যে জনগণ বহু পূর্বেই প্রত্যাখ্যান করেছে। রিজভী জামায়াতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে কি অর্জন করতে চান তা জনগণের কাছে স্পষ্ট নয়। জামায়াত রগ কাটা ও ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেননি। তিনি জামায়াতের দিকে ইঙ্গিত করে ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা নয়। তার এই বক্তব্য চরম মিথ্যাচার ছাড়া আর কিছু নয়, বলেন রফিকুল ইসলাম খান। বিবৃতিতে উল্লেখ করা হয়, জামায়াত ইসলাম নিয়ে রাজনীতি করে না, ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামায়াত। জামায়াতের ইসলামী কখনো মুনাফিকি করেন না। জামায়াত দেশের মানুষের অধিকার, আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপোষহীনভাবে লড়াই করেছে। জামায়াত কখনো মুনাফিকির আশ্রয় নেয়নি। রিজভী অবশ্যই অবগত আছেন 2018 সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য গড়া হয়েছিল তা কি জাতির সঙ্গে মুনাফিকি করা নয়? জনগণ এই রাজনৈতিক ছন্দপতনের ইতিহাস ভুলে যায়নি। বিবৃতিতে আরো উল্লেখ আছে, জামায়াতে ইসলামীর রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। জামায়াতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে, আর এ কারণেই সম্ভবত রিজভীর গাত্রদাহর সৃষ্টি হয়েছে। আমরা এ ধরনের বিভ্রান্তিকর ও অপবাদ আরোপের রাজনীতি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি। এরপরই জামায়াতে ইসলামীর বিবৃতির পাল্টা জবাব দেয় বিএনপি। দলটির ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াত আমিরের নির্বাচন প্রার্থী হওয়ার সংক্রান্ত একটি ছবি যুক্ত করে বলা হয়, 2018 সালের নির্বাচনে জামায়াত দর কষাকষি করে 22 আসন বাগিয়ে নেয় জোট থেকে। দলটির ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াতে আমিরের নির্বাচনের প্রার্থী হওয়ার সংক্রান্ত একটি ছবি যুক্ত করে বলা হয়, 2018 সালের নির্বাচনে জামায়াত দল দর কষাকষি করে 22টি আসন বাগিয়ে নেয় জোট থেকে। সেই নির্বাচনে ডক্টর শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। তাহলে কার সঙ্গে জোট আর কার সঙ্গে মুনাফিকি করার কথা বলেন আমির?